Hello everyone, my name is Arnav. I'm your IELTS instructor from QED IELTS. আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাইটিং টাস্ক 2 এর কিছু টিপস নিয়ে। এখন রাইটিংটা টাস্ক 2 তে দেখবেন যে আপনাদের কিছু সমস্যা থাকে। এই সমস্যাগুলোর মধ্যে একটা মেইন রিজন হচ্ছে ওয়ার্ড লিমিটটা। ওয়ার্ড লিমিটটা ফলো করে যখন আপনারা সেন্টেন্স স্ট্রাকচার করবেন বা আগায় যাবেন, তখন দেখবেন যে সেন্টেন্সগুলোতে আপনারা রেপিটেটিভ ওয়ার্ড ইউজ করতেছেন বা স্ট্রাকচারটাই পুরোপুরি ভুল হইতেছে। আর এই কারণে আপনাদের ব্যান্স কোডটা কমে আসতেছে রাইটিংয়ে। তো ওর জন্য আমরা এই ভিডিওটা আনছি যাতে আপনারা রাইটিং টাস্ক 2 তে সাকসেসফুল হইতে পারেন। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো ফার্স্ট আমরা একটু কথা বলি হোয়াট আর রাইটিং টাস্কস, ঠিক আছে? সো রাইটিং টাস্ক লেট মি জাস্ট সো হোয়াট আর রাইটিং টাস্কস। আপনার রাইটিং সেকশনে আপনাকে দুইটা সেকশনে দুইটা টাস্ক দেওয়া হয়। ওই দুইটা টাস্কের মধ্যে একটা টাস্ক হচ্ছে দুইটা টাস্কের মধ্যে আপনাকে 60 মিনিট দেওয়া হবে। 60 মিনিট সময় আপনার দুইটা টাস্কে কমপ্লিট করা লাগবে। ফার্স্ট টাস্কে আপনার বেসিকলি হচ্ছে 150 ওয়ার্ড লিমিটের একটা এসে লেখা লাগে, যেখানে এসে বলতে হচ্ছে আপনার স্ট্রাকচারটাই এসের মতো, কিন্তু হচ্ছে আমরা নর্মালি একটা প্যারাগ্রাফ ওয়াইজ স্ট্রাকচার ফলো করে থাকি। তো ওই টাস্ক ওয়ানে ওই প্যারাগ্রাফ ওয়াইজ স্ট্রাকচারটা আপনার 150 ওয়ার্ড লিমিটের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, তো আপনাকে যে কোশ্চেনটা দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা প্রথমে ভাগ করে তারপর আপনার ইন্ট্রোডাকশনের জন্য একটু লিখবেন, বডি প্যারাগ্রাফের জন্য একটু লিখবেন, আর কনক্লুশনের জন্য একটু লিখবেন। হ্যাঁ, বাট পুরোটুকু 150 ওয়ার্ড লিমিটে শেষ করা লাগবে। দ্যাটস দ্য মেইন কনসার্ন। টাস্ক 2 এর ক্ষেত্রে একই জিনিসটাই এসএ ফরম্যাটে লেখা লাগবে। আপনার ওয়ার্ড লিমিটটা থাকবে 250। এখন 250 আর 150 এর মধ্যে মনে করেন যে আচ্ছা ঠিক আছে, তেমন একটা ডিফারেন্স নেই, বাট লেখার সময় আপনি বুঝতে পারবেন যে আচ্ছা ঠিক আছে 250 ইজ আ লট অফ ওয়ার্ডস। এই কারণে দেখবেন আপনাদের সেন্টেন্সে কিছু রেপিটেটিভ ওয়ার্ড ইউজ হয়ে থাকে, আপনারা সিনোনিম ঠিকভাবে ইউজ করেন না, ও জাস্ট পড়তে মানে লিখতে আপনাদের আন্দাজ থাকে না যে আচ্ছা ঠিক আছে 250 হয়েছে নাকি, বা আপনার প্যারাগ্রাফগুলো ঠিক স্ট্রাকচারে আগাইতেছে নাকি। বিশেষ করে যখন আপনারা বডি প্যারাগ্রাফগুলো লেখেন, বডি প্যারাগ্রাফগুলো দেখবেন যে দুইটা বডি প্যারাগ্রাফ লেখা থাকে তো টাস্ক 2 এর জন্য। তো আপনার ফার্স্ট বডি প্যারাগ্রাফ অনেক বড় দিলেন, সেকেন্ড বডি প্যারাগ্রাফ একবার ছোট দিলেন। আর এই ইনকনসিস্টেন্সিটার কারণে আপনাদের রাইটিংয়ে দেখবেন যে নাম্বারটা কমে আসতেছে। সো ওইটাই আমরা এখন আজকে দেখব। So why task 2 is more important? Task 2 more important because more marks, ঠিক আছে? আপনার 250 ওয়ার্ড লিমিটে যত এক্সপ্লেইন করবেন, ওই এক্সপ্লেনেশনের ভ্যালু ইজ ফার মোর দেন দ্য ওয়ান ইন টাস্ক 1। টাস্ক 2 তে আপনাকে তা বাদেও একটা অপিনিয়ন বেসড বা হচ্ছে আরও কিছু স্ট্রাকচারাল কোয়েশ্চেন করতে পারে। এই কোয়েশ্চেনগুলো আপনার আনসারের সময় আপনি বুঝতে পারবেন যে এগুলোর কমপ্লিকেশনগুলো একটু বেশি। কমপ্লিকেশনগুলো যদি বেশি থাকে তাহলে এক্সামিনারের কাছে আপনার এক্সপ্লেনেশনের যে টাইমটা, এক্সপ্লেনেশনের যে পিরিয়ডটা আপনি এক্সামিনারকে যতটুকু বুঝাইতে পারবেন আর একটু বেশি বুঝাইতে পারবেন না। তো ওইটার কারণে আপনার রাইটিং টাস্ক 2টা আরও বেশি ইম্পর্ট্যান্ট। রাইটিং টাস্ক 1-এ মনে করেন যে আপনি আমরা তো নর্মালি রাইটিং টাস্ক 1 থেকে শুরু করি যখন আপনার রাইটিংয়ের জন্য লিখতেছেন। তো রাইটিং টাস্ক 1-এ যদি ফুল টাইমটা দিয়ে দেন, রাইটিং টাস্ক 2 এর জন্য একদমই সময় থাকবে না। ওইটা কিন্তু আরও বড় লেখা লাগবে রাইটিং টাস্ক 1 থেকে। তো ওইটা একটু খেয়াল রাখা লাগে। তা বাদে রাইটিং টাস্ক 1-এ সেরকম মার্কস নাই। আপনার রাইটিং টাস্ক 2টাই এক্সামিনাররা আরও বেশি গুরুত্ব দেয়। তার মানে অবশ্যই এটা না রাইটিং টাস্ক 1-এ আপনার অবহেলা করবেন। ওই টাস্ক 1-এ দেখবেন যে একটু কম সময় দিলেন, 150 ওয়ার্ডের লিমিটটা হিট করার পরে টাস্ক 2-তে যে তারপর আপনি 250 ওয়ার্ডের লিমিটটা হিট করার চেষ্টা করবেন। স্ট্রাকচারগুলো ফলো করে জাস্ট আগায় যাবেন, দেখবেন স্কোরটা ভালো আসতেছে। কিন্তু হচ্ছে আপনার যদি এখন টাস্ক 1-এ সবচেয়ে বেশি টাইম দিয়ে দেন, টাস্ক 1-এ তো নাম্বারও কম, তাহলে দেখবেন যে এই যে টাস্ক 2-এর যে ভ্যালুটা এটা আপনি পাইতেছেন না। তা আমাদের কি ওই তো যেটা বললাম যে টাস্ক 2-এর যে লেখালেখি ওটা টাস্ক 1-এর তুলনায় দ্বিগুণ। হ্যাঁ, এই সেকশনে ভালো করার মূল চাবিকাঠি হলো প্রদত্ত বিষয়ের উপর একটি স্পষ্ট, সুসংগঠিত এবং প্রাসঙ্গিক এসে লেখা, ঠিক আছে? লাইক কনটেক্সটের বেসিস যদি এসেটা লেখেন তাইলে বুঝতে পারবেন যে হচ্ছে কী নিয়ে লেখা, কেমনে লেখা, এটসেট্রা। আজকে আমরা আইএলটিএস রাইটিং স্কোর বাড়ানোর কিছু দরকারি কৌশল, প্রশ্নটি বোঝায়, এসে পরিকল্পনা করা, ভোকাবুলারি এবং বাইচিত্রিক যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার ব্যবহার করা, ঠিক আছে, এগুলো আমরা একটু দেখব। এই যে এসে লেখার যে হচ্ছে পরিকল্পনাটা, যে হচ্ছে স্ট্রাকচারটা কী, তারপর ভোকাবুলারিগুলো জানা, গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলো ঠিক করা, এটা দিয়ে দেখবেন যে আপনার স্কোরগুলো বাড়তেছে। সো এটা আমরা আজকে শিখব। আন্ডারস্ট্যান্ডিং আইএলটিএস রাইটিং টাস্ক 2 রিকোয়ারমেন্টস। হ্যাঁ,
এই যে রাইটিং টাস্ক 2 এর জন্য রিকোয়ারমেন্টগুলো কী কী? রাইটিং টাস্ক 2 এর রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার কোশ্চেনের জন্য বেসিক্যালি প্রিপেয়ার হয়ে যাওয়া, হ্যাঁ? আপনার স্ট্রাকচারগুলো যদি আপনার খেয়াল থাকে, দ্যাটস দ্য অনলি থিং দ্যাট ইউ নিড টু কিপ ইন মাইন্ড। স্ট্রাকচারটা কি আমি বারবার বলি যে ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, কনক্লুশন। বডি প্যারাগ্রাফ 1 এ আপনার প্রথমে একটা পার্সপেক্টিভ নিয়ে বলবেন, বডি প্যারাগ্রাফ 2 তে আপনি ডিফারেন্ট পার্সপেক্টিভ নিয়ে বলবেন, এরপর কনক্লুশনে সুন্দর একটা জাস্ট টাই দ্য বো অ্যান্ড এন্ড ইট, ঠিক আছে? তো ওইটাই আর কি। এখন রাইটিং টাস্ক 2 তে বেসিক্যালি তো 250 ওয়ার্ড লিমিট। আপনার সবসময় ছোটোখাটো মিস্টেকগুলো আছে যেসব হয়ে থাকে ওগুলো একটু খেয়াল রাখা লাগবে যখন আপনি লিখতেছেন। এমনিতে বড় কোনো এসে লেখার সময় আপনি দেখবেন যে হচ্ছে এই লস অফ ফোকাসের কারণে হারাই যেতেছেন যে কী লিখতেছেন বা পরের সেন্টেন্সটা কী হইতে পারে। এই খেয়ালটা দেখবেন যে হচ্ছে অনেক ধরনের প্রবলেম করতেছে। তো ওইটা নিয়ে একটু কন্টিনিউ করবেন। ওইটা একটু চেষ্টা করবেন যে ওই প্রবলেমগুলো যাতে না হয়। তো রাইটিং টাস্ক 2 এর ফরম্যাটটা আমরা একটু দেখি। আইএলটিএস রাইটিং টাস্ক 2 এ একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি, যুক্তি বা সমস্যার উপর ভিত্তি করে সর্বোচ্চ 40 মিনিটে ন্যূনতম 250 শব্দের একটি এসে লেখা লাগে, হ্যাঁ? তো এই যে আপনাদের 40 মিনিটের ন্যূনতম 250 শব্দের যে সে এসেটা লেখা লাগতেছে, এই আইডিয়াটা তা বাদে বা সেমি ফর্মাল এবং প্রাসঙ্গিক উদাহরণসহ স্পষ্ট যুক্তি নির্ভর হওয়া উচিত, ঠিক আছে? সেমি ফর্মাল বলতে বেসিক্যালি বোঝানো হইতেছে যে আপনার পুরা ফর্মাল রাইটিংয়ে যদি যান তাহলে এক্সপ্লেনেশনটা কি এক্সামিনারের কাছে এটা খারাপ দেখাবে। সেমি ফর্মাল হচ্ছে জাস্ট ভদ্রতা বজায় রেখে সুন্দরভাবে জাস্ট লাইন বাই লাইন, বেশি ফর্মাল না হয়ে জাস্ট রাইট ইন ইয়োর ওন ওয়ার্ডস, ঠিক আছে? কারণ এক্সপ্লেনেশনটা আপনিই দিতেছেন আর এক্সপ্লেনেশনটাই আপনার এক্সামিনার দেখতে চাইতেছে। এখন এর মানে এটা না যে হচ্ছে আপনারা এসে লেখার সময় জাস্ট প্রবলেম্যাটিক ওয়ার্ড ইউজ করবেন আর সে তো গ্রামাটিক্যাল মিস্টেকগুলো কইরা আপনার যে হচ্ছে মনে করেন যে আমরা কথা বলার সময় যে আপনি ইউজ করি যখন হচ্ছে অন্য কারোর সাথে কথা বলতেছি, এ তো অবশ্যই ইংলিশে একটা টার্ম আছে, ইউ ইউজ ইউ, হ্যাঁ? তো ইউটা এখন যদি আপনার ভুল জায়গায় ইউজ করে থাকেন, ইউ ক্যান কন্টিনিউ ফ্রম দেয়ার, তো ওইখান থেকে দেখবেন যে আপনার টাস্ক 2 তার নাম্বারটা কমে আসতেছে, হ্যাঁ? তো এটা একটু খেয়াল রাখবেন। তো ওই তো মনে রাখবেন উত্তর টপিকের সাথে সরাসরি সম্পর্কিত না হলে নম্বর কাটা যাবে। আপনার যদি হচ্ছে আনসারটা যদি কোয়েশ্চেনের সাথে না মিলে তাহলে দেখবেন যে অবশ্যই নাম্বার কাটা যাবে। তা আবার দেখি যেমন মূল বিষয় টেকনোলজি হলো, প্রশ্নটি যদি টেকনোলজি ইন ক্লাসরুম নিয়ে হয়, হ্যাঁ, তাহলে তো হচ্ছে আপনি যদি টেকনোলজি ইন ক্লাসরুম নিয়ে না কথা বলে ইন জেনারেল টেকনোলজি নিয়ে কথা বলেন তাহলে দেখবেন যে আপনার হচ্ছে মার্কস এমনিতে কমে যেতেছে, আপনি কোয়েশ্চেনের সঠিক আনসারটা দিতে পারতেছেন না। তো ওইটা একটু খেয়াল রাখবেন। আন্ডারস্ট্যান্ডিং আইএলটিএস রাইটিং টাস্ক 2 স্কোরিং ক্রাইটেরিয়া, হ্যাঁ? তো আপনার এসে মূলত একটি 4টি মূল ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে মূল্যায়ন করা হবে। টাস্ক রেসপন্স, প্রশ্নের প্রতিটি অংশের উত্তর দেওয়া এবং পুরো এসে জুড়ে নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা যা বাস্তব অভিজ্ঞতা ও উদাহরণ দ্বারা সাপোর্টেড হবে। কোহেরেন্স অ্যান্ড কোহিশন, তো কোহেরেন্স আর কোহিশনটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, কারণ কোহেরেন্সটার মাধ্যমে আপনি আইডিয়াগুলো মাথার মধ্যে আনতে পারবেন, আর কোহিশনটা যখন আপনি হচ্ছে আইডিয়াগুলো কনসাইসভাবে পুরো গুছায় বলতে পারতেছেন, দ্যাটস কোহিশন, হ্যাঁ? অ্যান্ড আইডিয়া ও তথ্যগুলোকে যৌক্তিকভাবে সাজানো, লেখার ধারাবাহিকতা বজায় রাখা এবং বিভিন্ন লিঙ্কিং ফ্রেজ প্রোনাউন ও কনজাংশন সঠিকভাবে ব্যবহার করা, হ্যাঁ? তো এইগুলো ব্যবহার করে আপনি দেখবেন যে হচ্ছে জাস্ট এই যে কোহেরেন্স আর কোহেশনটা বজায় রাখতে পারতেছেন। বেসিক্যালি আপনার স্ট্রাকচারটাই ঠিক রাখা লাগবে আর গ্রামাটিক্যাল ভুলগুলো করা যাবে না, ঠিক আছে? রাইট, আমরা নেক্সট স্লাইডটাতে যাই। আন্ডারস্ট্যান্ডিং আইএলটিএস রাইটিং টাস্ক 2 স্কোরিং ক্রাইটেরিয়া, হ্যাঁ? লেক্সিক্যাল রিসোর্সেস, শব্দভাব, এটা বাংলা টার্মটা আপনারাই দেখে নেন। এই লেক্সিক্যাল রিসোর্সেস, এখন লেক্সিক্যাল রিসোর্সেসগুলো অবশ্যই আপনাদের ইম্পর্টেন্ট যখন আপনারা হচ্ছে কথা বলতেছেন, আপনার ভোকাবুলারির জন্য ইম্পর্টেন্ট। রাইটিংয়ের ক্ষেত্রেও এই যে লেক্সিক্যাল রিসোর্সেস যেগুলো আপনারা না ব্যবহার করেন তাহলে দেখবেন যে হচ্ছে লিমিটেড মানে এক্সপার্টিস মনে হবে। আপনার এক্সামিনার আপনার লেখা দেখেই বুঝতে পারবে যে হচ্ছে আপনার এক্সপার্টিসটা হচ্ছে একটু কম লেভেলে আছে। তো ওইটাই গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসি অবশ্যই এটা মেনটেন করতে হবে। আপনি রাইটিংয়ে গ্রামার মিস্টেক করে থাকেন তাহলে তো ওইটার জন্য সবচেয়ে বেশি স্কোর কাটবে না।
আপনি মুখে বলার সময়, স্পিকিংয়ে বলার সময় যদি গ্রামাটিক্যাল মিস্টেক করে থাকেন, তাহলে তো অ্যাটলিস্ট কথা বলতে 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 ওটা কাটাই দিতে পারবেন যদি কনফিডেন্ট থাকেন। কিন্তু রাইটিংয়ে যদি আপনি গ্রামাটিক্যাল মিস্টেক করেন, ইট স্টেইজ দেয়ার ফর এভার। আপনার এক্সামিনার এটা দেখতেছে আর প্রত্যেক গ্রামার মিস্টেকের জন্য আপনার স্কোরটা আস্তে 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 করে কমাইতেছে। তো এটা একটু খেয়াল রাখবেন। কমন মিস্টেকস টু অ্যাভয়েড। তো কিছু কমন যে মিস্টেক হয়ে থাকে এগুলোর নাম আমরা একটু কথা বলি। টাস্ক 2 এর ক্ষেত্রে পরীক্ষার্থীরা প্রায়ই কিছু মারাত্মক ভুলের কারণে তাদের কাঙ্ক্ষিত স্কোর পান না। নিচে এমন কিছু সাধারণ ভুল দেওয়া হলো যা আপনার এড়িয়ে চলা উচিত। নট অ্যান্সারিং অল পার্টস অফ দ্য কোয়েশ্চেন। হ্যাঁ, আপনি যদি পুরো কোশ্চেনটা না পড়ে জাস্ট সামান্য একটু আনসার, আগে যে এক্সাম্পলটা দিলাম, হ্যাঁ, আপনি টেকনোলজি দেখছেন কোশ্চেনে, তো আপনার টেকনোলজি নিয়ে লিখলেন, কিন্তু ওখানে লেখা টেকনোলজি ইন ক্লাসরুম। তো আপনি যদি ক্লাসরুমে টেকনোলজি নিয়ে না কথা বলেন, তো অবশ্যই পুরা মিস্টেকটাই আপনার ওইটা যে আপনি 250টা ওয়ার্ড লিখছেন জাস্ট টেকনোলজি নিয়ে উইথাউট ইভেন ব্রিংিং আপ ক্লাসরুম টেকনোলজি, আপনার পুরা 0 দিবে। এখন ওই 0 দেওয়া তো হচ্ছে কোনো ভ্যালিউ নাই। এই মিস্টেকটা যদি আপনারা অ্যাভয়েড না করতে পারেন, তাহলে পুরাই রাইটিং পার্টটা হচ্ছে দেখবেন যে কোনো ব্যান্ড স্কোর, মানে কোনো স্কোরই দিতেছে না আপনারা। তো এটা একটু খেয়াল রাখবেন। তা আবার কি আছে, পোর অর্গানাইজেশন। আপনার এসেটা লেখার সময় যখন আপনি স্ট্রাকচারটা ভুল করতেছেন, হ্যাঁ, ইন্ট্রোডাকশনে যা লেখার কথা, ইন্ট্রোডাকশনে তো হচ্ছে আপনার পুরো কোয়েশ্চেনের আনসারের বেসিসে এমনি সাধারণ একটা ইন্ট্রো দেওয়ার কথা। এখন ওই ইন্ট্রোর জায়গায় যদি আপনি পুরো বডি প্যাসেজ 1 একসাথে বড় করে লেখেন, ওইটা তো অবশ্যই ভ্যালু কমে যাবে, আপনার স্কোরটা কমে আসবে। তো ওই পোর অর্গানাইজেশনটা যাতে না হয়, এটা একটু খেয়াল রাখা লাগবে। তা আমাদের কি আছে, IELTS 2 তে পরীক্ষার্থীর ওইটা তো আছে রেপিটেটিভ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এই যে রেপিটেটিভ ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারটা, আপনার সিনোনিম যদি না প্র্যাকটিস করে যান, একই ওয়ার্ড দেখবেন বারবার ইউজ করতেছেন। আবারও মুখে বলার সময়, আমি যখন আপনাদের সাথে কথা বলতেছি তখনও দেখবেন যে বাংলায় আমি অনেক রেপিটেটিভ ওয়ার্ড ইউজ করতেছি, কারণ মুখে বলার সময় আই ক্যান বি কনফিডেন্ট আর এটাতে কাটাই দেওয়া যায়। তো স্পিকিংয়ের সময় আপনারা দেখবেন যে এই ধরনের ভুল হইলে আপনারা কাটাই দিতে পারবেন। রাইটিংয়ের ক্ষেত্রে যদি আপনারা একই ওয়ার্ড বারবার ইউজ করেন, আপনার প্রত্যেকটা বার রাইটিংয়ে ওটা পড়ার সময় আপনারা দেখা যাবে যে আচ্ছা ঠিক আছে, এইখানে একটা ওয়ার্ড ইউজ করে, এখানে গুড ইউজ করছে, এখানেও গুড ইউজ করছে, এখানেও গুড ইউজ করছে, এখানেও গুড ইউজ করছে। তো একই জিনিস যদি আপনার বারবার ইউজ করতে থাকেন, ওটা সহজে ধরা পড়ে যাবে আর আপনার যে স্কোরটা ওইটাও কমে আসবে। যেমন মনে করেন সিগনিফিক্যান্ট প্রবলেম, হ্যাঁ, ওয়ারিং ইস্যু, এটা সিনোনিমে একটা এক্সাম্পল ছিল। তাহলে কি হইতে পারে, প্রোনাউন চিলড্রেন এর বদলে দে, এইসব শব্দ আপনারা ব্যবহার করতে পারেন ইনস্টেড অফ সেইং। যে মনে করেন একটা সেন্টেন্সে বারবার চিলড্রেন আসতেছে, হ্যাঁ, তো এই চিলড্রেনটা হচ্ছে আপনি যদি বারবার দ্য চিলড্রেন দ্য চিলড্রেন দ্য চিলড্রেন নিয়ে বারবার যদি সেন্টেন্স শুরু করেন, ইট জাস্ট সাউন্ডস ব্যাড। তারপর আপনার রাইটিংয়ের স্কোরটাও কমে যাবে বিকজ ইউ আর ইউজিং রেপিটেটিভ ওয়ার্ডস। তো এই কারণে ইউ নিড টু ইউজ দে। হ্যাঁ, ইউ ক্যান ইউজ দে, ইউ ক্যান ইউজ হচ্ছে দ্য, you can use the young ones or just use something else. এই রেপিটেটিভ ওয়ার্ডের আর কি যে ট্রাবল থেকে, এটা থেকে যদি আপনারা বের হয়ে আসতে পারেন, তাহলে দেখবেন রাইটিংয়ের স্কোরটা এমনিতেই বাইরে গেছে। তা আবার দেখি গ্রামাটিক্যাল এরর্স। এই যে গ্রামাটিক্যাল এরর যে ব্যাপারটা, আপনারা আবারও স্পিকিংয়ের সময় কনফিডেন্টভাবে বললে গ্রামাটিক্যাল এররগুলো আপনারা ইগনোর করে দিতে পারবেন, বাট রাইটিংয়ের সময় সব কিছু একবার সলিড হয়ে রাইটিং পেপারে রেডি। এখন আপনার এক্সামিনার এটা দেখলেই বুঝতে পারবে যে রাইটিংয়ে কী কী হইতেছে আর প্রবলেমগুলো কী হইতেছে। তো এই কারণেই চেষ্টা করবেন গ্রামাটিক্যাল যে এররগুলো, এগুলো একটু কমায় আনার। আর এটা কমায় আনার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে আপনারা যদি হচ্ছে এই রিডিং আর লিসেনিং, রিডিংটা বিশেষ করে যদি আপনারা প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন যে রাইটিংয়ের সময় আপনি ওই ভুলগুলো ধরতে পারতেছেন, কারণ আপনার রিডিং পড়তেছেন ওইগুলো তো গ্রামাটিক্যালি কারেক্ট। সো ওই প্র্যাকটিস করতে করতে আপনি যখন লিখবেন, লেখার সময় আপনি দেখবেন না আচ্ছা ঠিক আছে আমি রিডিং পড়ছিলাম ওখানে তো এইভাবে লেখা ছিল না, গ্রামাটিক্যাল তো অবশ্যই মিস্টেক হইতেছে। তো ওই মিস্টেকগুলো আপনারা দেখবেন ঠিক করে ফেলতেছেন। বাংলা লেখার সময় তো আমরা গ্রামার ফলো করি না, তাই না? বাংলা লেখার সময় ইটস জাস্ট সামথিং দ্যাট উই হ্যাভ, আমরা জানি যে কীভাবে কথা বলতেছি ওইটা বেসিস আমরা লিখতেছি। তো অমনি করে ইংলিশে আপনারা যদি রিডিংটা প্র্যাকটিস করেন, তাহলে লেখার সময় দেখবেন যে হচ্ছে ফাস্ট লিখতে পারতেছেন without any issue. Effective planning and structuring techniques, brainstorming ideas. ঠিক আছে, এই যে প্ল্যানিং আর স্ট্রাকচারিংয়ের যে টেকনিকটা, হ্যাঁ, আইডিয়াটা ব্রেইনস্টর্ম করা। আপনার যখন কোয়েশ্চেনটা সামনে আসবে আর কোয়েশ্চেনটা পড়বেন, তখন যদি আইডিয়া কনটেক্সট আপনার মাথার মধ্যে না এনে সুন্দরভাবে গুছিয়ে ব্রেইনস্টর্ম করে আনসার না বের করতে পারেন, তাহলে তো অবশ্যই ইস্যু। এটার জন্য আমি সবসময় বলি স্ট্রাকচারালি গুছানো। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন ফার্স্ট। প্রথমে কোয়েশ্চেনটা বুঝবেন, টেকনোলজি লেখা নাকি টেকনোলজি ইন ক্লাসরুমস লেখা। টেকনোলজি ইন ক্লাসরুমস লেখা থাকলে অন্যভাবে লিখতে হবে, আপনার ক্লাসরুমে টেকনোলজি নিয়ে খালি কথা বলা লাগবে। আর যদি টেকনোলজি ইন জেনারেল থাকে তাহলে টেকনোলজি নিয়ে বলবেন। তো ওইটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ,
তো জেনারেট আইডিয়া, এখন আপনার সে টেকনোলজি ইন ক্লাসরুমের কথা যদি জেনারেট আইডিয়া করা লাগে, যে এখন আপনার আইডিয়াগুলো জেনারেট করবেন, তখন অবশ্যই চিন্তা করবেন যে আসলে ক্লাসরুমে কী ধরনের টেকনোলজি থাকতে পারে, লাইক এ স্মার্ট বোর্ড লাইক দিস ওয়ান ইউ ক্যান টক অ্যাবাউট, অর ইউ ক্যান টক অ্যাবাউট যে হচ্ছে মডার্ন লার্নিংয়ের জন্য একটা প্রজেক্টটা থাকতে পারে, ওই প্রজেক্টরটা নিয়ে কথা বলতে পারেন, এটসেট্রা। জাস্ট টক অ্যাবাউট দোজ টপিক্স। টেকনোলজি নিয়ে যদি শুধু বলে তাহলে আপনি মোবাইল নিয়ে বলতে পারেন, ক্যামেরা নিয়ে বলতে পারেন, এটসেট্রা। এটা যদি খালি টেকনোলজি নিয়ে বলা থাকে, তো এরকম করে আপনারা কন্টিনিউ করতে পারবেন। গ্রুপ রিলেটেড আইডিয়াস, এখন গ্রুপ রিলেটেড আইডিয়াসের ক্ষেত্রে আপনারা দেখবেন যে হচ্ছে এই বিভিন্ন ধরনের অপিনিয়ন আপনার থাকতে পারে, ঠিক আছে। আপনার আইডিয়াগুলোকে আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করুন, হ্যাঁ। এই গ্রুপ রিলেটেড আইডিয়াসগুলো, এগুলোর বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে আপনারা ভাগ করতে পারবেন। যে যখন আপনার ব্রেইনস্টর্ম করতেছেন, এই ব্রেইনস্টর্ম করার পরে আপনার প্রথমে পয়েন্ট আকারে একটু গুছানো লাগবে। আপনার মাথার মধ্যে যদি গুছায় নেন, তাহলে রাইটিংয়ের সময় আপনি দেখবেন যে আরও সহজ হয়ে যেতেছে। আপনি সবসময় কোয়েশ্চেনটাকে ভাগ 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 করে তারপর ওইগুলো গ্রুপ আকারে সাজায়, জাস্ট ওইগুলো মনে করেন যে বডি প্যাসেজ 1-এ একটু এক্সপ্লেন করলেন, তারপর ওই যা বাকি আছে ওইগুলো বডি প্যাসেজ 2-তে এক্সপ্লেন করলেন। এরপর দেখবেন টাস্ক 2টা সুন্দরভাবে কমপ্লিট করে ফেলতে পারবেন। সিলেক্ট দ্য বেস্ট আইডিয়া। এই তো যে আইডিয়াগুলো জেনারেট করছেন, যে পয়েন্ট আকারে ভাগ করছেন, ওইগুলোর মধ্যে যেটা বেস্ট হবে খালি ওইটা নিয়ে লিখবেন অবভিয়াসলি। এখন ওই বেস্ট আইডিয়াগুলো জাস্ট বাই করাটাই হচ্ছে আপনার কাজ। এখন বাই করার জন্য কী কী করতে পারেন, আবারও ওই তো জাস্ট ভাগ 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 করে কিছুক্ষণ ব্রেইনস্টর্ম করবেন, আইডিয়াগুলো কী কী আসছে এগুলো একটু লিখে রাখতে পারেন, বা আপনার নিজের মাথার মধ্যে নিয়ে সবচেয়ে ভালো যে আইডিয়াটা আপনার মনে হয় ওটা নিয়ে লিখবেন। Effective planning and structuring techniques, organizing your essay, ঠিক আছে। Create an outline, যেটা বললাম এসের স্ট্রাকচারটা লেখার সময় আপনি একটা আউটলাইন জলদি করে ক্রিয়েট করে ফেলেন। যেমন বললাম ভাগ ভাগ করে কোশ্চেনগুলো লেখার পরে যখন সুন্দর করে বেরোচ্ছে একটা ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 2, আর সে কনক্লুশনে একটা এসে লিখে ফেলেন, তখন সুন্দর করে একটা আউটলাইন হয়ে যাবে। ওই আউটলাইনটা থাকলে কি হয়, আউটলাইনটা থাকলে আপনি বুঝতে পারবেন যে আচ্ছা ঠিক আছে কতটুকু করে লিখে আমি শেষ করতে পারবো। যেমন যেটা এর আগে বললেন বডি প্যারাগ্রাফ 1 দেখবেন যে এত বড় লিখছেন, বডি প্যারাগ্রাফ 2 হচ্ছে এতটুকু। তো এরকম হইলে তো হচ্ছে আপনার দেখবেন যে পুরা স্ট্রাকচারটাই নষ্ট হয়ে গেল, আর আপনার হচ্ছে ব্যান্স স্কোরও কমে আসলো। তো ওইটা মেনটেন করার জন্য আউটলাইনটা করা খুবই ইম্পর্টেন্ট। ইন্ট্রোডাকশনে অবশ্যই ইন্ট্রোডাক্টরি কথা বলবেন, জাস্ট একটা হুক দিবেন আর হচ্ছে আপনার আইডিয়াটা প্রদর্শন করবেন, ঠিক আছে। যেমন সে টেকনোলজি ইন ক্লাসরুম নিয়ে যদি কথা বলেন, তাহলে ক্লাসরুমের টেকনোলজি কী হইতে পারে আর হচ্ছে কেন আমরা ইউজ করি। যেমন মনে করি যে সে টেকনোলজি ইন ক্লাসরুম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মডার্ন ডে এডুকেশন। তো এরকম করে একটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করবেন। এখন ইন্ট্রোডাকশনের মধ্যে যদি বডি প্যারাগ্রাফ অ্যাড করে দেন, তাহলে তো হচ্ছে অবশ্যই সমস্যা। এরকম বডি প্যারাগ্রাফটা সবসময় আলাদা রাখতে হবে। ইন্ট্রোডাকশনটা শেষ হওয়ার পরেই, টপিক সেন্টেন্সটা আপনার দেওয়ার পরেই সবসময় আপনার হচ্ছে বডি প্যারাগ্রাফটাতে আর কি সেকেন্ডে যাইতে হবে। আর বডি প্যারাগ্রাফে আপনি ইন্ট্রোডাকশনে যা লাগছেন ওইটাই খালি আপনি এক্সপ্লেন করবেন যে কেন আপনার কাছে এটা মনে হয়। যতটুকু এক্সপ্লেন করতে পারেন, যত ভালো এক্সপ্লেন করতে পারেন, যা যা লেখছেন ইন্ট্রোডাকশনে ওইটার বেসিসে আপনি বডি প্যারাগ্রাফে এক্সপ্লেন করবেন। এরপর হচ্ছে কনক্লুশন। বডি প্যারাগ্রাফ না আরেকটু বলি, বডি প্যারাগ্রাফ হচ্ছে আপনার 2 ভাগে ভাগ করা লাগবে এই 250 ওয়ার্ডের জন্য। বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2। বডি প্যারাগ্রাফ 1-এ আপনি বডি প্যারাগ্রাফে হচ্ছে মনে করেন যে যেসব ডিটেলগুলো লিখছিলেন, ভাগ ভাগ করছিলেন, ওইটা কিছু ভাগ লিখছেন। বডি প্যারাগ্রাফ 2-তে এখন যদি অপিনিয়ন বেসড হয়, তাহলে আপনার সেকেন্ড অপিনিয়নটা বলবেন বা সেকেন্ড পার্সপেক্টিভটা বলবেন, বা আইডিয়াটা যেটা নিয়ে ওইটা নিয়ে একটু লেখালেখি করবেন, দ্যাটস ইট। কনক্লুশনে জাস্ট র্যাপ ইট আপ, ঠিক আছে। আপনি ইন্ট্রোডাকশনে যা যা বলছেন, বডি প্যারাগ্রাফে যা যা এক্সপ্লেন করছেন, কনক্লুশনে যে ভালো একটা কথা বলে শেষ করে দেবেন। ভালো একটা কথা কী হতে পারে, আপনি বলবেন যে হচ্ছে আচ্ছা ঠিক আছে, দিস ইজ ওয়াই টেকনোলজি ইন ক্লাসরুম ইজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। এর তো অনেক জেনারিকটা তো অবশ্যই ব্যবহার করবেন। আপনাদের কনটেক্সটে আপনারা আরও একটু সুন্দর করে জাস্ট আপনার হচ্ছে ভোকাবুলারি যে রিসোর্সটা আছে ওইটাতে একটু সুন্দর করে লিখে জাস্ট র্যাপ ইট আপ। ক্রিয়েটিং কোহেরেন্স অ্যান্ড কোহিশন। আপনি এসেটা যখন হচ্ছে 250 ওয়ার্ডে এসে লিখবেন, তখন দেখবেন যে আপনার জাস্ট এই যে ইন্ট্রোডাকশন থেকে বডি প্যারাগ্রাফ 1, তারপর বডি প্যারাগ্রাফ 1 থেকে বডি প্যারাগ্রাফ 2 এর ট্রানজিশনটা অনেক রাফ হইতে পারে। তো ওইটার জন্যই এই কোহেরেন্স আর কোহিশনটা প্রয়োজন, হ্যাঁ। লেখায় কোহেরেন্স ও কোহিশন একসঙ্গে কাজ করে এসেকে ইজি টু রিড করে তোলে, হ্যাঁ। তাই আইএলটিএস রাইটিং টাস্ক 2-এ ভালো স্কোরের জন্য কোহিরেন্সের পাশাপাশি কোহিশন
এর দিকেও আলাদা নজর দেওয়া প্রয়োজন। হ্যাঁ, ইউজ কোহেসিভ ডিভাইসেস কি? লেখার বিভিন্ন আইডিয়ার মধ্যে সংযোগ তৈরি করা। হ্যাঁ, যে আইডিয়াগুলো আপনারা প্রদর্শন করতেছেন, যে আইডিয়াগুলো আপনি ভাগে ভাগে ভাগ করছেন, ওইগুলোর মধ্যে একটা কানেকশন ক্রিয়েট করতে হবে। কানেকশন ক্রিয়েট করার মাধ্যমেই আপনি দেখবেন যে সেই তো কোহিসিভনেসটা আপনি ক্রিয়েট করতে পারতেছেন। হ্যাঁ, আর মেইনটেইন কনসিস্টেন্ট পয়েন্ট অফ ভিউ অ্যান্ড ইউজ অফ টেন্সেস। কনসিস্টেন্ট পয়েন্ট অফ ভিউ, আপনি যদি এখন প্রেজেন্টের কথা বলতে যদি পাস্টের কথা বলা শুরু করে দেন, ইট সাউন্ডস ভেরি অকওয়ার্ড। বা মনে করেন যে পাস্টের কথা লিখতেছেন, পাস্টের কথা লিখে হঠাৎ করে একটা প্রেজেন্টের সেন্টেন্স দিলেন, ইট লুকস ভেরি অকওয়ার্ড। আপনার রাইটিংয়ে দেখবেন যে এটা গ্রামাটিক্যাল এরর দিতেছে, আপনার পুরো মিনিং চেঞ্জ হয়ে যাইতেছে, এক্সামিনার কিছু বুঝবে না, আর আপনার স্কোরটাও চলে যাবে। তো এটা একটু খেয়াল রাখবেন। আমাদের কি রেফার ব্যাক টু ইউর অপিনিয়ন। হ্যাঁ, আপনার যদি অপিনিয়ন বেস প্যারাগ্রাফ থাকে, তো আপনি যে অপিনিয়নটা দিবেন ওই অপিনিয়নটা সবসময় কনক্লুশনের দিকে যায়। ইউল বি রেফারিং ব্যাক টু ইউর অপিনিয়ন। কনক্লুশন বাদেও বডি প্যারাগ্রাফ 1 আর বডি প্যারাগ্রাফ 2তেও আপনার যে অপিনিয়নটা ওইটা এক্সপ্রেস করবেন। কিন্তু বডি প্যারাগ্রাফ 1-এ আপনার যে অপিনিয়নটা ওইটা একবার সলিডভাবে এক্সপ্রেস করবেন। বডি প্যারাগ্রাফ 2-তে আপনি চেষ্টা করবেন যে হচ্ছে জাস্ট অন্য পার্সপেক্টিভটা বুঝে এই যে আপনার হচ্ছে অপিনিয়নটা এটা একটু রেফারেন্স করবেন, ঠিক আছে, যাতে কানেকশনটা থাকে। সো ওইটা একটু মেনটেন করবেন। তারপর দেখি রিভিউ অ্যান্ড চেঞ্জ। আপনার লেখালেখি যতটুকু হয়েছে ততটুকু লেখার পরে আপনি দেখবেন মিনিংটা ঠিক আছে নাকি, আপনি যেটা বুঝাইতে চাইতেছেন নাকি কোয়েশ্চেন থেকে ওইটা ঠিকভাবে বোঝা হইতেছে নাকি, ওইটা আনসারটা আসতেছে নাকি। তো ওইটার বেসিসে তারপর আগায় যায় আপনি দেখবেন যে হচ্ছে কোনো রিভিউয়ের দরকার আছে নাকি, কোনো চেঞ্জের দরকার আছে নাকি, আপনার কনক্লুশনটা ঠিকভাবে লেখা হয়েছে নাকি, ইন্ট্রোডাকশনটা ঠিকভাবে লেখা হয়েছে নাকি, বডি প্যারাগ্রাফে যে অপিনিয়ন এক্সপ্রেস করতে চাইছেন ওটা ঠিকভাবে এক্সপ্রেস হয়েছে নাকি। তো ওইটা একটু দেখবেন। Writing task 2, tips for higher scores. Huh? Refer back to your opinion, review. Sorry about that. Same slide. Let's use some percentage. Huh? Using complex sentence structures. এখন কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার আপনারা দেখবেন যে অনেকে লেখার সময় ভুল করে। আমি বলি যে কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচারটা যদি আপনারা মাস্টার করা না থাকে তাহলে ইউজ করার সেরকম দরকার নেই। জাস্ট ইউজ সিম্পল সেন্টেন্সেস। হ্যাঁ, এটাতে একটু ব্যান্ড স্কোর কম আসলেও আপনি কনসিস্টেন্ট থাকতে পারবেন। হ্যাঁ, 7 আপনার কমপ্লেক্স সেন্টেন্স একমাত্র ইউজ করা লাগে আপনার 7-এর উপরে পাওয়ার জন্য। তো ওইটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, এক্সাম্পল 1-এর মধ্যে যদি দেখি কয়েকটা কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল। Although many people believe that zoos are beneficial for education, others argue that they are inhuman and should be banned. Example 2. If the government implements strict policies, pollution levels will decrease significantly. হ্যাঁ, দুইটাই কমপ্লেক্স স্ট্রাকচারের এক্সাম্পল। এই কমপ্লেক্স স্ট্রাকচারগুলো দেখবেন যে একটু কমপ্লিকেটেড মনে হয়, তো নামের মধ্যেই তো কমপ্লেক্স, রাইট? তো লেখার সময় এটা সে একটু ভালো মনে হয়, কিন্তু আপনার যদি মনে হয় যে আপনি এইভাবে যে কমপ্লেক্স স্ট্রাকচারটা মাস্টার করতে পারেন নাই বা কমপ্লেক্স স্ট্রাকচার আপনার মাথায় আসতেছে না, আমি সবসময় বলি যে সিম্পল ওয়ার্ডে জাস্ট লিখে যাইতে, সিম্পল সেন্টেন্সেই লিখে যাইতে। ইটস ওকে ইফ ইউর রাইটিং ইন সিম্পল সেন্টেন্সেস। জাস্ট মেক শিওর যে আপনার কথা বলতে মানে সে যে মিনিংটা বুঝাইতে চাইতেছেন ওইটা যাতে এক্সপ্রেস হয়, আপনার আনসারগুলো যাতে ডাইরেক্টলি আসে। সো ওইটা একটু চেষ্টা করবেন। হ্যাঁ, ইউজিং অ্যাডভান্সড ভোকাবুলারি। এখন আপনার আইএলটিএস রাইটিংয়ে যখন আপনি একই ওয়ার্ড বারবার ইউজ করবেন তখন তো দেখবেন যে বিভিন্ন ধরনের সমস্যা হইতেছে। তো ওই কারণে আপনি চেষ্টা করবেন যে ভোকাবুলারিটা ওইটার লিমিটটা যাতে হচ্ছে প্যারা না খায়। আপনার যে ভোকাবুলারি লিমিটটা, হ্যাঁ, ওইটা যাতে হচ্ছে আপনি দেখবেন যে সুন্দরভাবে লেখার সময় বিভিন্ন ধরনের ওয়ার্ড ইউজ করতে পারতেছেন, বিভিন্ন ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারতেছেন, ওইটা একটু খেয়াল করবেন। ফ্রেজেস এক্সাম্পলে যদি আমরা দেখি, স্কুল অফ থট। হ্যাঁ, put simply, on balance, to go green. হ্যাঁ, আর phrasal verb example হচ্ছে use up, carry out, cut down on, look into. হ্যাঁ, এখানে এই ফ্রেজগুলো আপনারা ইউজ করতে পারেন। ফর দেখি একটা আছে এক্সাম্পল দিই। To put it simply, I just want to take my classes. হ্যাঁ, on balance, to go green. এখন এগুলোর এক্সাম্পল বিভিন্ন হয়ে থাকতে পারে। ক্যারি আউটের ক্ষেত্রে বলতে পারেন যে হচ্ছে I'll be carrying out many changes around here. এটা বলতে পারেন যে হচ্ছে I'm cutting down on carbs right now. এরকম করে you can just use the phrases. আর হচ্ছে এই ফ্রেজগুলো আপনার রাইটিংয়ে ইউজ করলে মুখে বললেই তো বুঝতে পারতেছেন যে it sounds more proactive আর সুন্দর শোনায়।
লেখার সময় জিনিসটা আরও সুন্দর শোনাবে। তো এর জন্য রাইটিংয়ের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, ইনক্লুডিং এফেক্টিভ এক্সাম্পলস। এখন এই টাইটেলটা একটু কাট হয়ে গেছে মনে হয়, সমস্যা নেই। এই এফেক্টিভ এক্সাম্পলগুলো যদি আমরা একটু চেক করি, এক্সাম্পল 1, recent studies conducted in the UK for instance have found that students who engage in regular physical activity perform better academically. হ্যাঁ, এই এক্সাম্পল 1 এর ক্ষেত্রে আপনারা দেখবেন যে হচ্ছে যে একাডেমিকলি যে চেঞ্জেসগুলো হয়ে থাকে, যে ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে, ওগুলো আপনারা সলভ করে হচ্ছে আগাইতে পারবেন। তা বাদেও কি এই যে recent studies conducted in the UK etc. For instance have found that students who engage in regular physical activities perform better academically. হ্যাঁ, it's a good sentence. আপনার এই যে কমপ্লেক্স সেন্টেন্সটা ব্যবহার করার পরে আপনি ইউজ করতে পারতেছেন যে হচ্ছে কী কী হইতেছে কী কী না হইতেছে। হ্যাঁ, এক্সাম্পল 2 এর ক্ষেত্রে, to illustrate countries that have implemented strict gun control laws such as Japan have significantly lower rates of gun-related violence. এখন জাপানের ক্ষেত্রে যদি হচ্ছে গান কন্ট্রোল লগুলো থাকে, দে হ্যাভ আ লোয়ার রেট ইন ভায়োলেন্স। এখন এই জিনিসটা আপনি যদি এক্সাম্পল হিসেবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আচ্ছা ঠিক আছে, দিজ আর কমপ্লেক্স সেন্টেন্সেস দ্যাট আর ইউজ ফর, তো রাইটিংয়ের ক্ষেত্রে ইউজ হতে পারে। আপনি দৈনন্দিন জীবনে কথা বলার সময় এমনি করে কথা বলতে পারেন, যত ডিটেল দিয়ে কথা বলা যায় এর জন্য কমপ্লেক্স সেন্টেন্সটা আর কি দেখতে সুন্দর হয়। অ্যান্ড ইটস হয়তো আবার কমপ্লিকেটেড। কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে গেলে দেখবেন আপনার গ্রামাটিক্যাল মিস্টেকটা হইতে পারে, এর জন্য আমি বলি সিম্পল সেন্টেন্সের মধ্যে রেখে দিতে। ইয়া, and that is all. Thank you very much. আপনার এই টিপগুলো ফলো করবেন, দেখবেন রাইটিং টাস্ক 2 এর যে প্রবলেমগুলো এগুলো সলভ হয়ে যাবে।